দীপু ঘড়ির দিকে তাকিয়ে বলল, দিয়াকে 12টায় উইশ করবো ভাবছি। হাতে আর সামান্য সময় আছে, তাই ভাবলাম এটুকু সময় নাই বা ঘুমালাম। তোমার আসলে তুমি শুয়ে পড়ো। দিব্যের তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি নবনীর নীরবতা থেকে কিছু একটা আঁচ করার চেষ্টা করলো। সে কফির কাপটা পাশে সরিয়ে রেখে শান্ত গলায় ডাকলো, নবনী, একটু এদিকে আসো তো। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে কাছে দাঁড়াতেই দিব্য অতর্কিতেই তার একটি হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে নিল। আকস্মিক এই ঘটনায় নবনী ভীষণভাবে ভড়কে গেল। তাল সামলাতে না পেরে সে দুই চোখ বুজে দিব্যের শাড়ির কলারটা খামচে ধরল। লজ্জায় গাঢ় লালিমা তার গালের দুটোতে মুহূর্তেই রাঙিয়ে দিল। বুকের ভেতরে হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র হলো। দিব্য এক হাত দিয়ে তার পাতলা কোমর জড়িয়ে ধরে কোমল স্বরেই শুধালো, তুমি কি কোনো বিষয় নিয়ে মন খারাপ করে আছো? কেউ কি কিছু বলেছে তোমাকে? নবনী পিটপিট করে চোখ মেলে তাকালো। সে বিস্ময়ে হতভাগ। মুখে একটি শব্দ উচ্চারণ না করে কেবল মনের ভেতরে চেপে রাখা অব্যক্ত কথাটা এই মানুষটা কিভাবে এক পলকেই পড়ে ফেলল। অথচ এর আগে সে কতজনকে কত কিছু বলেও তো বোঝাতেই পারেনি। এক অজানা আবেগেই নবনীর কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল। সে কণ্ঠিত স্বরে বলল, আমি আপনাকে একটা কথা বলে আপনি কি রাগ করবেন? দিব্যের চোখে কৌতূহলের ছায়া নামলো। মেয়েটা রীতিমতো কুঁকড়ে আছে। তার মনে এমন কি তোলপাড় চলছে। সে মৃদু মাথা নেড়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আগে শুনি না কে বলবে। রাগ করবে কিনা সেটা না হয় পরে ভেবে দেখা যাবে। নবনীর আড়ষ্টতা যেন কাটছেই না। এমন ঘনিষ্ঠ অবস্থানে বসে আলোচনা করা কি সম্ভব? আমতা আমতা করে বলল, আমরা কি একটু স্বাভাবিকভাবে বসে কথা বলতে পারি না? কেন? এভাবে বসে কথা বলতে কি সমস্যা? বরং কোলে বসে আছি বলে তো তোমার খুশি হওয়ার কথা। আমি কি বাচ্চা? বাচ্চা নাও বুঝি। আপনি কি আমার সাথে মজা করছেন? কেন? তোমার কি মনে হচ্ছে আমি কি তোমাকে ধমকাচ্ছি? না তো, কিন্তু মজা করলে তো অন্তত হাসতে হয়। আমার হাসি সুন্দর নয়। কে বলেছে এই বাজে কথা আপনাকে? তার মানে কি আমার হাসি সুন্দর লাগে? ভীষণ সুন্দর লাগে। নবনী কোনো দ্বিধা না রেখে কথাটি বলেই ফেলল। দিব্যের ঠোঁটের কোণে এবার সত্যি একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে চেয়েছিল নবনীকে সহজ করতে, আর সেই কাজেই সে সফল হয়েছে। নবনী এবার সব ভয় আর জড়তা ঝেড়ে ফেলে সরাসরি দিব্যের চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি পড়তে চাই। কথাটা বলে নবনীর শ্বাস আটকে দিব্যের চোখের দিকে চেয়ে রইল। মুহূর্তের মধ্যে দিব্যের মুখাভাবে গম্ভীর্যের ছায়া নামল। হাসি খুশি ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে ঠাঁই নিল এক কঠিন নিস্তব্ধতা। নবনীর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। প্রতিটি সেকেন্ড যেন একটি যুগের মতো দীর্ঘ মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দিব্য থমথমে গলায় বলল, কাল আম্মুর সাথে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? এখন যাও, শুয়ে পড়ো। নবনীর মনে হলো কেউ যেন এক বালতি শীতল জল তার উপরে ঢেলে দিল। দিব্য তার কোমরে রাখা হাতের বাঁধন আলগা করে দিয়েছে। দৃষ্টিও সরিয়ে নিয়েছে অন্যদিকে। একরাশ হতাশা আর ভারী মন নিয়ে নবনী ওভাবেই বসে রইল। কাপা গলায় অস্ফুট গলায় শুধালো, আপনি কি আমার উপর রাগ করলেন? দিব্য সরাসরি তাকিয়ে শান্ত স্বরেই বলল, হুম হুম, রাগ করিনি। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো ব্যক্তিগত আপত্তি নেই। তবে আমি যতটুকু জানতাম বিয়েতে বসার আগে তুমি সবকিছু জেনে শুনে রাজি হয়েছিলে। তবে আজ হঠাৎ এই পরিবর্তনের কারণ কি নবনী? জানার জন্য? ব্যাস, সেটুকুই ভাবছি। নবনীর মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। দীপু তো মিথ্যে বলেনি। বিয়ের শর্তগুলো তখন সে মেনেই নিয়েছিল। তবে কি নিজানাকে দেখে তার মনে কোনো সূক্ষ্ম ঈর্ষা জেগেছে? মনের গহীনে সে নিজের সপক্ষে হাজারো যুক্তি সাজাতে লাগলো। সে তো কোনো অন্যায় আবদার করছে না। নবনীর থমথমে মুখটা দেখে দিব্য মৃদু স্বরে বলল, কি ভাবতে বসলেন ম্যাডাম? তুমি তো ভুল কিছু করছো না, তাই এত ভাবারও প্রয়োজন নেই। আমি বলেছি তো আম্মুর সাথে কথা বলে নেব। নবনী অপরাধীর মতো মুখ নিচু করে বলল। প্লিজ আমায় ভুল বুঝবেন না। দিব্য হাসল। নবনীর চোখের দিকে চেয়ে ধীর স্থিরভাবে বলল, ভুল বোঝার কিছু নেই। তবে শুরুতে তুমি আমি একটা মিথ্যা বলেছিলে, তাই না? অসীম তোমার কলেজে পরিচিত কেউ নয়, বরং তোমাদের ভার্সিটিও এক। আর অসীম কিন্তু পড়াশোনা ছাড়েনি। নবনী যেন পাথরের মতো জমে গেল। অসহায় চোখে চাইল। তার গোপন রাখা অতীতটা দিব্যর নখদর্পণে। নবনীর নির্বাক হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না। একটা সূক্ষ্ম অপরাধবোধ তার মনের কার্নিশে জেঁকে বসল। দিব্যের মুখটা এখন গম্ভীর। সে কি এসবে কষ্ট পেয়েছিল? এই সত্যটা কি তবে লোকটা এতদিন অবলীলায় মনের কোণে বসে রেখেছিল?
মুখ ফুটে কখনো কিছুই বলেনি, অথচ সবটাই তার নখদর্পণে। নবনী ভেবেছিল দিব্য বোধহয় গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে আঘাতটা বেশ গভীরই ছিল। দিব্য তো সবসময়ই বলে এসেছে সে আর যাই হোক অন্তত মিথ্যাচার পছন্দ করে না। দিব্যর শীতল কণ্ঠস্বর নীরবতা ভাঙল। কি হলো? এইভাবেই কি সারা রাত বসে থাকতে চাও? নবনী কোনো উত্তর দিল না, বরং আকস্মিকভাবেই দুই হাত বাড়িয়ে দিব্যকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আকস্মিক এই আলিঙ্গনে দিব্য খানিকের জন্য চমকে উঠল, তার শরীরটা আড়ষ্ট হয়ে গেল। দিব্যের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নবনী। আম সরি, প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। দিব্য দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি রাগ করেছি এমন কথা কি একবারও বলেছে? রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে আমায় সরিয়ে দিতে চাইছেন কেন? দিব্য কিছুটা অবাক হয়ে শুধালো। তুমি কি সত্যি এইভাবে থাকতে চাও? নবনী কোনো কথা না বলে মৃদু মাথা নাড়ল। দিব্য কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। নবনী তার সান্নিধ্য চাইছে, যা তার কাছে বিস্ময়। দিব্য বলল, আমি না খুব চেষ্টা করি তোমাকে বোঝার নবনী। আসলে সবার মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হই। ভালোবাসা না পেতে পেতে আমি বোধহয় কাউকে ভালোবাসতে ভুলে গেছি। খুব ভয় হয় জানো, কাউকে চট করে ভরসা করতে পারি না একদম। আমি জানি এটা আমার একটা চারিত্রিক ত্রুটি, কিন্তু চাইলেও এই স্বভাবটা ছাড়তে পারি না। আমার চিন্তাভাবনাগুলো হয়তো একটু বাজে, অদ্ভুত, কিন্তু নবনী চট করেই একটি হাত দিব্যের গালে রাখল। বাকি কথাগুলো আর পূর্ণ করতে দিল না, শান্ত গলায় বলল, আপনার চিন্তা ভাবনা একদমই বাজে নয়, বরং খুব সুন্দর। আপনি চেষ্টা তো করছেন, ঠিক পারবেন। আমি আপনাকে সাহায্য করব। নবনী পুনরায় দিব্যের প্রশস্ত বুকে নিজের মাথা ঠেকিয়ে আবেশে চোখ দুটো বুঝে ফেলল। দিব্য নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। এক হাত পুনরায় নবনীকে নিজের কাছে লেপ্টে ধরল, অন্য হাতে তার চুলে বিলি কেটে দিতে লাগলো। রাতের প্রহর তখন 12টার কাটা ছুঁই ছুঁই। কলরব অনবরত দরজার করাঘাত করেই চলেছে। সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল সে, ফিরল মাঝরাতে। ঘরের ভিতরে নিজানা তখনও বইয়ের পাতায় মগ্ন। বইটা হাতে ধরা থাকলেও তার কান পড়ে আছে দরজার শব্দে। সে জেগে আছে ঠিকই, কিন্তু একরাশ অভিমান আর জেদ নিয়ে ইচ্ছে করে দরজা খুলছে না। কলরব দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত চাপল। অগত্যা বিকল্প পথ খুঁজতেই তাকে আবার আঙিনায় নেমে আসতে হলো। বেলকুনি টপকে যখন সে নিজের ঘরে পা রাখলো, ঠিক তখনই বুকটা ধক করে উঠল তার। মুখোমুখি নিজানা। কলরব ভেবেছিল নিজানা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই মেয়ে তো দিব্যি জেগে। তার মানে সজ্ঞানেই সে এতক্ষণ দরজার ওপাশে কলরবকে দাঁড় করিয়ে রেখেছে। নিজানা অবাক চোখে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, বিস্ময় মেশানো গলায় বলল, তুমি তুমি তার মানে এভাবে চোরের মতো বেলকনি দিয়ে? কলরব তর্জনী উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, এই যে খবরদার, একদম চোর বলবি না। এটা আমার নিজের ঘর, আমি যেদিক দিয়ে খুশি আসবো। তুই যে এই ভূতের মতো জেগেছিলিস, তাহলে এতক্ষণ দরজা খুলি না কেন? আমি তোমাকে স্পষ্ট বলেছিলাম রাত 10টার পর ঘরের দরজা বন্ধ থাকবে। কোন রাজকার্য শেষ করে ফিরছো তুমি এত রাতে? সেই কৈফিয়ত কি এখন তোকেও দিতে হবে? নিজানা এক পা এগিয়ে এসে ধীর স্থিরভাবে বলল। আমি কি তবে মামুকে ডাকবো? কলরব তপ্ত চোখে নিজানার দিকে তাকালো, পরক্ষণেই মুখ ভেঙিয়ে বিদ্রুপের স্বরে বলল, বলবো মামকে? কিছু হলেই নালিশ আর নালিশ, লেদা বাচ্চা কোথাকার। নিজে কিছু করতে পারিস না, গিরগিটে একটা। তার মানে তুমি বলবে না যে এই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি করব, কালকের পর বেলকনিও বন্ধ করে রাখবো। কলরব কোনো উত্তর না দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। টেবিলের উপরে থেকে নিজানার বইটা হাতে তুলে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, না, বলবো না। কি করবি শুনি? সাহস থাকলে করিও। খুব তো পড়ছিলে দেখছি, এত পড়ে কি হবে? চশমা পড়তে পড়তে তো চোখের 12টা বাজিয়েছিস, আস্তে একটা বইয়ের কিট হয়ে গেছিস তুই। কোনো বাল হবে না এতে। নিজানা চট করেই এগিয়ে গিয়ে ওর হাত থেকে বইটা কেড়ে নিল। তোমার মতো আদু ভাই তো আর আমি নই যে বছরের পর বছর এক ক্লাসে পড়ে থাকবো। কলরব দাঁতে দাঁত চেপে বলল, কি বললি তুই? যা শুনেছো ঠিকই শুনেছো। আদু ভাই, তাকে চেনো তো নিশ্চয়ই? তোমার সাথে তার বেশ মিল আছে। কলরব রাগে ফুঁসছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সংবরণ করল। শরীরের প্রতিটি কোষে একরাশ ক্লান্তি জেগে বসেছে। ঝগড়া করার মতো শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই। যখন বিছানায় গা এলিয়ে দেওয়ার উপক্রম করল, অমনি নিজানা বাধা হয়ে দাঁড়ালো। নাসিকা রঞ্জিত করে বলল, বাইরে থেকে এসেছো, অমনি বিছানায় উঠে পড়েছো? যাও, হাত মুখ পা ভালো করে ধুয়ে এসো।
সারা গা দিয়ে ঘামের উৎকট দুর্গন্ধ বেরোচ্ছে। পালে গোসল করে এসো, তার আগে ভুলেও এই খাটে উঠবে না, নোংরা কোথাকার। কলরবের বিরক্তি এবার চরমে পৌঁছালো। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ এক হ্যাচকা টানে নিজানাকে নিজের বুকের মাঝে জাপটে ধরল। নিজানা কিছু বুঝে ওঠার আগেই কলরব নিজের বিন্দু বিন্দু ঘাম জমে থাকা গলা দুটো নিজানার ফর্সা গালে সজোরে ঘষে দিল। নিজানা সর্বশক্তি দিয়ে ছটপট করতে লাগলো, কিন্তু কলরবের হাতের বাঁধন আলগা করতে পারল না। একরাশ ঘৃণা আর অভিমানে তার কান্না পেয়ে গেল। একটা মানুষ কতটা অসভ্য হলে এমন আচরণ করতে পারে। কাজ হাসিল করে কলরব ওকে ছেড়ে দিল। নিজানা চোখ মুখ শক্ত করে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কলরব সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বাথরুমের দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে ঘাড় ঘুরিয়ে বিজয়ের হাসি হেসে বলল, আমি নোংরা, তাই তো? তোর সারা গায়ে নোংরা লেপটে দিয়েছি, এবার তুইও গোসল কর। রাতটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। কালবৈশাখীর উন্মত্ততায় বা আকাশ ভেঙে নামছে মুষলধারে বৃষ্টি। বাতাসের শনশন শব্দে মুখরিত চারিদিক। এমন শীতল রাতে নরম কম্বলের ঘুমে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকার আনন্দই আলাদা। কিন্তু সেই গভীর প্রশান্তির ঘুমে বাধা পড়ল ছোট্ট দিয়ার। নবনী খুব সন্তর্পণে দিয়াকে জাগিয়ে তুলল। নিবিড় ঘুমের এমন আকস্মিক ব্যাঘাতে ছোট্ট বাচ্চাটার কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। চোখ দুটো না খুলেই অভিমানে মুখটা একটু কুঁচকে নিল সে। নবনী কোমল স্বরে ডাকলো, দিয়া, শোনো মাম্মা, একটু চোখ খুলো তো। তোমার মাম্মা আর পাপা তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দিয়া আধো ঘুমে কথাগুলো শুনতে পেল। ছোট ছোট দুটি হাতে চোখ কচলে নিয়ে সে পিটপিট করে তাকানোর চেষ্টা করলো। মীর এমন কাণ্ড দেখে দিব্যের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। নবনীও হেসে ফেলল। ঠিক সেই মুহূর্তেই দরজার ওপার থেকে একদল মানুষের আনাগোনা উপলব্ধি করা গেল। ইহান, ইভান, কাব্য, মৌনিতা, কুহু, কায়েফ, নিজানা আর কলরব সবাই ঘরে ঢুকে পড়ল। নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে হকচকিয়ে গেলেও দিব্য কিন্তু মোটেও অবাক হয়নি। সে জানতো এরা ঠিক সময়ে হাজির হবে, তাই তো দরজাটা খোলাই রেখেছিল। দেয়াল ঘড়ির কাঁটা তখন 12টার ঘর স্পর্শ করেছে। সমস্বরে ঘর কাঁপিয়ে উঠল একটা বাক্য, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে দিয়া সোনা। মুহূর্তেই দিয়ার সব ঘুম উবে গেল। বিছানায় উঠে দাঁড়িয়ে সে বিস্ময় ভরা চোখে সবার দিকে তাকিয়ে থাকলো। কয়েকটা বেলুন ফাটার ঠাস ঠাস শব্দে ঘরটা মুখরিত হলো। দিয়ার গায়ে ঝরে পড়ল রঙিন কাগজের বৃষ্টি। কোমরে দু হাত বেঁধে কিছুক্ষণ সবার দিকে অবাক হয়ে চেয়ে থাকার পর হঠাৎ করেই তার মনে পড়ে গেল আজকের কথা। খুশিতে ডগমগ করে খিলখিল করে হেসে উঠল সে। হাততালি দিয়ে বলে উঠল, ইটস মাই বার্থডে, ওয়াও! মেয়েটার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। দিব্য একটা কেক সামনে এনে বসলো, চুমু বসালো দিয়ার ললাটে, অতঃপর বলল, শুভ জন্মদিন মাই প্রিন্সেস, এই নাও তোমার পছন্দের কেক, এবার জলদি কেটে ফেলো তো। নিয়া খুশিতে মাথা তুলিয়ে তড়িৎ গতিতে কেক কাটলো। প্রথম টুকরোটা দিব্য ওকে খাইয়ে দিল, তারপর দিয়াও দিব্য আর নবনীকে কেক খাইয়ে দিল। হাসি, গল্প আর খুনসুটিতে বেশ অনেকটা সময় কেটে গেল। সেই আমেজ কিছুটা তিথি এলে মনিতা ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইহান, ইভান, অনেক রাত হয়েছে, এবার চলো ঘুমাতে হবে, কাল বাড়িতে বড় অনুষ্ঠান, মনে নেই? ইভান মাথা দোলালো। ইহান বলল, গুড নাইট দিয়া, এগেন হ্যাপি বার্থডে। দিয়া মিষ্টি করে হাসলো। কায়েফ যাওয়ার আগে ওকে আদর করে গেল। কলরব এগিয়ে এসে দিয়াকে পাজাকুলা করে কোলে তুলে নিল। ওর তুলতুলে গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, বারবি ডল, হ্যাপি বার্থডে। তুমি তো দিন দিন একদম টেডি বিয়ার হয়ে যাচ্ছ। বলো তো কাল তোমার কি উপহার চাই? তোমার এই চাত্র সব নিয়ে আসবে। কলরবের আদরে কথাগুলো শুনে দিয়ার মুখের হাসি হঠাৎই মিলিয়ে গেল। ছোট্ট মুখটা বেশ গম্ভীর করে ফেলল সে। কলরব কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো শোনা, মন খারাপ করলে কেন? দিয়া হাত পা ছুঁড়ে কোল থেকে নামার চেষ্টা করে বলল, চাচু, আমি তোমার কাছে থাকবো না, নামাও আমাকে, তুমি কিছু জানো না, খালি পচা কথা বলো। কলরব ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বুঝতেই পারল না ঠিক কোথায় তার ভুল হয়েছে। নিজানা দিয়াকে নিজের কোলে টেনে নিল। দিয়ার ফোলা ফোলা নরম গাল দুটোই পরপর কয়েকটা চুমু বসিয়ে হেসে কলরবের দিকে তাকালো। টিপুনি কেটে বলল, আসলেই নির্বোধ। কলরব বেশ বিরক্তি নিয়ে কিটমিট করে নিজানার দিকে তাকালো। দিব্য হেসে বলল, নিজানা তো ঠিকই বলেছে, তুই দিয়াকে টেডি বিয়ার বলতে গেলে কেন? টেডি বিয়ার তো গোল গালের মোটা হয়, আর আমাদের দিয়া তো এখন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করছে।
তরুকে কোন দিক দিয়ে ফ্যাট মনে হলো বলতো? দিয়া সম্মতিসূচক মাথা দোলালো, নিজের কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, সেটাই তো পাপ্পা, চাচু তুমি খুব বোকা। টিয়া রোজ ব্যায়াম করছে, তাও তুমি তাকে ফ্যাট বলছো? কলরব আসল রহস্য বুঝতে পেরে জিভ কাটলো, মাথা নেড়ে নিজেকে সামনে নিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার। রে বাবা, রসগোল্লা আমার টেরি বিয়ার তো খুব কিউট হয়ে কথা, তাই বলেছি। আর আমি তো তোমাকে বারবি ডলও বলি। এইটুকুর জন্য চাচ্চুর উপর রাগ করতে হয়? আর হবে না, সরি। দিব্য হেসে কলরবের পিঠে মৃদু ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ, অনেক হয়েছে, এবার বের হতো সবাই, জলদি গিয়ে ঘুমিয়ে পড়। হাসপাতালে আসার একদমই ইচ্ছে ছিল না কলরবের, অনেকটা বাধ্য হয়েই আসতে হলো। সেদিন বিয়ের আসর থেকে ইরা যার জন্য পালিয়েছিল সেই লোকটা শেষ পর্যন্ত তাকে গ্রহণ করেনি। কলরবের সাথে ইরার একটা সময় প্রেমের সম্পর্ক ছিল, এই কথাটা লোকটা কোনোভাবে জেনে ফেলেছিল, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। আশ্রয়হীন ইরা দিশেহারা হয়ে আত্মহত্যার চেষ্টা করে, প্রথমবার বেঁচে ফিরেও দ্বিতীয়বার বিষ খেয়ে এখন সে হাসপাতালের বিছানায়। ইরা খুব করে চাইছিল একবার কলরবের সাথে কথা বলতে। বন্ধুদের জোড়াজড়ি আর ইরার বাবার করুণ মুখটা দেখে কলরব শেষমেশ এলো ঠিকই, কিন্তু আসার পর থেকেই ইরা কেমন জানি পাথর হয়ে আছে, একটা কথাও বলছে না। কলরবের মনে মনে বেশ বিরক্তি লাগছে। বাড়িতে অনুষ্ঠানের কাজ ফেলে এভাবে বসে থাকাটা তার জন্য যন্ত্রণার। শান্ত গলায় বলল, তোমার কিছু বলার থাকলে বলে ফেলো, নয়তো আমি কিন্তু এবার উঠবো। ইরা মুখ তুলে তাকালো, চোখ দুটো একদমই মরা মানুষের মতো ফ্যাকাশে। কলরবের সাথে আসা শান্ত আর অভিক তখন ওখানেই দাঁড়িয়ে, পাশে ইরার বাবাও বসা। ইরা ওদের দিকে তাকিয়ে খুব কষ্ট করে একটু হাসলো, হাসিটা নির্জীব। এরপর নিচু স্বরে বলল, তোমরা সবাইকে একটু বাইরে যাবে, আমি কলরবের সাথে একা কথা বলতে চাই। কলরব স্পষ্ট গলায় আবারও বলল, আমি কোনো কথা বলতে চাই না, আমি বললাম তো আমাকে এক্ষুনি যেতে হবে। কলরবের এই আপত্তিতে কেউ তেমন কান দিল না। ইরার বাবা কলরবের দিকে এমন এক করুণ দৃষ্টিতে তাকালেন যে কলরব চাইলেও আর কঠোর হতে পারল না। অভিক আর শান্তকে সাথে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কলরব পাথরের মতো স্থির হয়ে বসে রইল, এক অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। হঠাৎ ইরা খুব আলতো করে কলরবের হাতের উপরে নিজের হাতটা রাখলো। স্পর্শটা পেয়ে কলরব যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। চোখেতে তাকাতেই দেখলো ইরা তাকিয়ে হাসছে, এক বিস্মিত হাসি। কলরবের কেন যেন আজ ওই মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না। সে হাতটা সরিয়ে নিতে চাইলো, কিন্তু ইরা এবার শক্ত করে ধরলো, ভাঙা গলায় বলল, এতটা রাগ কলরব, 3টে দিন ধরে বলছি একবার আসার জন্য, অথচ তুমি সামান্য দেখা করতেও চাইছিলে না, এতটা অভিমান করে আছো। কলরব মুখ তুলে তাকালো। এটা অভিমান নয় ইরা, ঘৃণা। কথাটা শুনে ইরার ছলছল চোখ দুটো থমকে গেল। সে মনে মনে জানে এই মানুষটাকে সে কতটা ঠকিয়েছে। কলরব সবসময় তাদের সম্পর্কের সম্মান বজায় রেখেছিল, ভালোবাসা উজাড় করে দিয়েছিল, অথচ আজ সেই মানুষটাই তাকে ঘৃণা করে ভেবে ইরার গাল গড়িয়ে টপ করে এক ফোঁটা জল পড়ল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তুমি কি আমাকে ঘৃণা করো? কেন, তুমি কি আশা করো আমি এখনো তোমাকে ভালোবাসবো? ইরা মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি কলরব। না ইরা, তুমি অন্যায় করেছো। একজনকে মনে রেখে অন্য একজনের মন নিয়ে খেলেছো। এটা ভুল নয়, এটা অপরাধ। ইরা টুকরে কেঁদে উঠল। তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। তুমি মরলেও আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কথাটা যেন তীরের মতো ইরার বুকে বিঁধল। সে কলরবের হাতটা টেনে নিয়ে নিজের গালের উপরে রাখলো। কলরব হাত চালানোর চেষ্টা করলো না, কেবল এক জীবন্ত মূর্তির মতো বসে রইল। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। নীরবতা ভেঙে ইরা হঠাৎ করেই বলে উঠল, কলরব, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, না হলে তুমি এখানে আসতে না। দেখো, যা হয়েছে তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমরা কি আবারও নতুন করে শুরু করতে পারি না? চলো আমরা সব নতুন করে শুরু করি। আমাকে বিয়ে করবে? সেই দিন তুমি আমায় জিজ্ঞেস করেছিলে, আজ আমি তোমাকে করছি। কলরব হতভম্ব হয়ে ইরার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর ঘর কাঁপিয়ে হেসে উঠে বলল, তাহলে আমার বউয়ের কি হবে? সতীন নিয়ে সংসার করতে তোমার খুব একটা অসুবিধা হবে না তো? ইরা পাথরের মতো জমে গেল। কেউ তাকে বলেনি যে কলরব বিয়ে করে ফেলেছে। তার চোখে মুখে অবিশ্বাসের ছায়া। আহত গলায় সে জানতে চাইল, তুমি তুমি কি বিয়ে করে নিয়েছো? কলরব ঠান্ডা গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন তোমার বিরহে পচে বসে থাকবো আর তুমি অন্য একজনকে নিয়ে সুখে দিন কাটাবে? ইরার সব কথা যেন হারিয়ে গেল।
চারপাশটাই তার কাছে ভীষণ এলোমেলো ঠেকছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে অস্ফুট স্বরে বলল, কংগ্রেচুলেশন। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে, মুভ অন করবে। এই জন্যেই কি তুমি আসতে চাইছিলে না? কলম কোনো উত্তর দিল না। বসা থেকে উঠে দাঁড়ালো। ইরার মুঠোর ভিতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইরা বিস্মিত গলায় বলল, তোমাকে ঠকানোর শাস্তিই বোধহয় পাচ্ছি, তাই না? হতে পারে। আসছি। কথাটা বলে কলরবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সময়টা সন্ধ্যা। তালুকদার বাড়ির অন্দরমহল জুড়ে উৎসবের গুঞ্জন। অতিথিরা আসতে শুরু করেছে। নবনী দিয়াকে একটি কালো বারবি গাউনে সাজিয়ে দিয়েছে। মাথার দুপাশে দুটো ঝুঁটি আর মেয়েটাকে অপার্থিব মিষ্টি লাগছে। আজকের অনুষ্ঠানের থিম সাদা কালো, তাই কম বেশি সবাই এই দুই রঙেরই পোশাকে সেজেছে। দিয়াকে তৈরি করে দিয়ে নবনী তড়িঘড়ি করে ঘরের দরজায় ভিজিয়ে দিল। হাতে সময় খুবই কম, তাই চটজলদি পরনের শাড়িটা বদলে আলমারি থেকে একটি কালো রঙা শাড়ি বের করে পরতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হুট করে দরজা খুলে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো দিব্য। নবনীর হাতের ভাঁজে তখন শাড়ির অবিন্যস্ত কুচিগুলো ধরা। গায়ে কোনো মতে ছড়ানো শাড়িটা তার ফর্সা পিঠ আর সুগঠিত উদরকে পুরোপুরি ঢাকতে পারেনি। এমন অপ্রস্তুত অবস্থায় নবনীকে দেখে দিব্য যেন মুহূর্তেই পাথর হয়ে গেল। তার স্থির দৃষ্টি নবনীর উপরে আটকে রইল। চোখ ফেরানো দায়। দিব্যকে এভাবে অসময়ে ঘরে ঢুকতে দেখে নবনী এতটাই ঘাবড়ে গেল যে হাতের মুঠো শিথিল হয়ে শাড়ির কুচিগুলো চপচপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। নবনী একবারও ভাবেনি যে দিব্য এখন ওপরে আসবে। সে ভেবেছিল দিব্য নিচে অতিথিদের নিয়ে ব্যস্ত থাকবে আর সেই সুযোগে সে শাড়িটা পরে নেবে। মুহূর্তের স্তব্ধতা কাটিয়ে দিব্য যেন নিজের হুঁশ ফিরে পেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। নবনীর হৃৎপিণ্ডটা ছুটছে তড়িৎ বেগে, কাঁপছে অনবরত। এতটা জোরে যে মনে হচ্ছে সেই শব্দ সে নিজের কানেই শুনতে পাচ্ছে। লজ্জা আর আড়ষ্টতায় তার সারা শরীর যেন জমে গিয়েছে, পরিণত হয়েছে পাথরে। নড়ার শক্তিটুকুও পাচ্ছে না। নবনী ভেবেছিল দিব্য হয়তো এভাবেই ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য বড় বড় পা ফেলে এগিয়ে এলো। নবনীর মনে হলো এখন যদি মেঝেটা দুভাগ হয়ে যেত, সে টুপ করে ঢুকে পড়ত। নবনীর ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসলো দিব্য। মেঝে থেকে শাড়ির কুচিগুলো তুলে নিয়ে নবনীর দিকে বাড়িয়ে ধরল। নবনী লজ্জায় আর সংকোচে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। নিজেকে সামনে নিয়ে কোনো মতে হাত বাড়িয়ে কাপড়টা ধরতে গেল সে। হাতটা থরথর করে কাঁপছে। দিব্য খুব স্বাভাবিক গলায় বলল, কি হলো? ধরো। নবনী চমকে উঠে কাপড়টা ধরল। লজ্জায় তার শুভ্র মুখটা এখন লাল হয়ে উঠেছে। দিব্য খানিকটা ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে বলল, এত সময় লাগে তোমার? নিচে তোমার বাড়ির লোকজন চলে এসছে, সবাই তোমার খোঁজ করছে, জলদি করো। নবনী দ্রুত মাথা নেড়ে সায় দিল। কোনো মতে কাঁপাকাঁপি গলায় বলল, 5 মিনিট সময় দিন, আপনি নিচে যান, আমি আসছি। দিব্য সে কথায় কান দিল বলে মনে হলো না। সে নির্বিকার চিত্তে ঘরের সোফাটায় গিয়ে বসলো। খুব স্বাভাবিক গলায় জানালো, তুমি তৈরি হও, আমরা একসাথে নিচে যাব। কথাটা বলে দিব্য অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। দিব্য কয়েকটা শ্বাস টানলো। দিব্য সরাসরি নবনীর দিকে তাকিয়ে না থাকলেও নবনী যেন নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার হাত কাঁপছে অনবরত। দিব্যের উপরে মনে মনে কিছুটা বিরক্তও হলো সে। লোকটা সারাক্ষণ সবাইকে কাণ্ডজ্ঞান শেখায়, অথচ এখন নিজে কি করছে? এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয়? হঠাৎ দিব্য গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার মুখ দেখছ? 5 মিনিটের মধ্যে 2 মিনিট তো আমাকে দেখিয়ে কাটিয়ে দিলে। আমি কি শাড়ি পরতে সাহায্য করব? বিস্ময়ে নবনীর ঠোঁটজোড়া খানিকটা ফাঁক হয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতে শাড়িটা সামনে নিয়ে প্রায় দৌড়েই ওয়াশরুমে ঢুকে পড়ল। বিকট শব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজে দিব্যের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। হাসি পেলেও দিব্যর মনে মনে বেশ রাগ হচ্ছিল। এভাবে দরজা আধখোলা রেখে তৈরি হওয়ার মানে কি? বাড়িতে আজ এত মানুষ, সে না এসে যদি অন্য কেউ ঘরে ঢুকে পড়তো। খানিকক্ষণ পর নবনী বেরিয়ে দেখল দিব্য আগের জায়গাতেই বসে আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চুলগুলো আঁচড়ে নিয়ে একটা খোপা করলো। দিব্য উঠে এসে নবনীর একদম পেছনে দাঁড়ালো। আয়নার ওর তীক্ষ্ণ দৃষ্টির প্রতিফলন দেখে নবনী যেন আরও কুঁকড়ে গেল। এই চাহনির অর্থ সে বুঝতে পারছে না। হঠাৎ দিব্য হাত বাড়িয়ে নবনীর বৃহৎ গলার ব্লাউজের ফিতে দুটো বেঁধে দিল। নবনীর শক্ত করে চোখজোড়া বুজে ফেলল। তার দম আটকে আসছে। দিব্য মুগ্ধ হয়ে আয়নায় ওকে পরখ করছিল। কালো রঙের শাড়িটা
ওর দুগ্ধশুদ্ধ শুভ্র শরীরে এক মায়াবী রূপ দিয়েছে। অপূর্ব লাবণ্যময়ী লাগছে। নবনীর কানের নিকটে মুখ রেখে বলল, তোমার কমন সেন্স কোথায় নবনী? এভাবে দরজা খুলে রাখতে বারণ করিনি? আজ আমি না এসে যদি অন্য কেউ আসতো তবে কি হতো জানো? নবনী চোখ মেলল। আয়নার স্বচ্ছ কাচে তাদের চার চোখ এক হলো। দিব্যর তীক্ষ্ণ আর নেশাতুর দৃষ্টিতে নবনী আড়ষ্ট বোধ করল। লজ্জায় সে তাকাতে পারছে না। দিব্য নিজের বিশেষ ভঙ্গিতে ভ্রু নাচিয়ে উত্তর চাইল। নবনী দৃষ্টি সরিয়ে নিল। মুখ ঘুরিয়ে কাঁপা কাঁপা গলায় আলতো করে বলল, কি হতো? তাহলে আজ আমার হাতে একজন খুন হতো। নিচু স্বরে বলা কথাগুলো নবনীর কানে উত্তাপ ছড়িয়ে দিল। ঝাঝা করে উঠল কর্ণজোড়া, বুকটা ধকপক করে উঠল। উত্তরের সুযোগ পেল না। তার পূর্বেই অসম্ভব একটা কাজ করলো দিব্য। নবনীর উন্মুক্ত কাঁধে নিজের উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। আচমকা এরূপ স্পর্শে নবনী থরথর করে কেঁপে উঠল। দিব্য হৃষ্টের ছোঁয়া গাঢ় হলো। নবনী সহ্য করতে পারল না। সরে যাওয়ার চেষ্টা করতেই একটা শক্তপোক্ত হাত লতার মতো পেঁচিয়ে ধরল ওর সুগঠিত কোমর। নিজের আরও কাছে টেনে নিল। দিব্যর হাতের স্পর্শ কোমল উদরে বিচরণ করতেই নবনী পাথরের মতো জমে গেল। চোখ দুটো খিচে বুঝে নিল। স্বামীর এই নিবিড় সান্নিধ্য অনুভব করতে লাগলো। পরক্ষণেই দিব্য ওকে ছেড়ে দিল। বড় বড় শ্বাস টেনে নিজেকে সামলে নিয়ে হাতের আঙ্গুলে ঠোঁট ঘষতে ঘষতে বলল, তাড়াতাড়ি নিচে এসো। মুহূর্তেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। নবনীর শরীরটা তখনও কাঁপছে। মাথাটা ভনভন করছে যেন। ভারসাম্য রাখতে এক হাত ড্রেসিং টেবিলে শক্ত করে আঁকড়ে ধরল। হৃৎপিণ্ডের ধুকপুকানিটা থামবার নামই নেই। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। আলোকসজ্জায় পুরো ড্রয়িং রুম জুড়ে। কালো সোনালি বেলুন আর রঙিন বাতির আলোয় চারপাশটা ঝলমল করছে। আমন্ত্রিত অতিথিদের আগমনে বাড়িটা এখন উৎসবমুখর। ঠিক মাঝখানে রাখা হয়েছে বিশাল এক কেক। পাঁচতলার সেই কেকের চূড়ায় জ্বলজ্বল করছে সংখ্যা 5। দিব্য আর নবনী দাঁড়িয়ে দিয়ার দুপাশে। বাকিরাও আছে। তিনজনে মিলে একসাথে কেক কাট করলো। দিয়া নিজের ছোট্ট হাতে একে একে সবাইকে কেক খাইয়ে দিল। এরপর চঞ্চল পায়ে কলরবের সামনে গিয়ে দাঁড়িয়ে আবদার করে বলল, চাচু, তোমার গিটারটা নিয়ে এসো না, তুমি আমাদের গান শোনাবে। কথাটা শুনে কলরব কিছুটা ভড়কে গেল। গিটারের কথা যেভাবে ফাঁস করে যাবে সে ভাবেনি। তার চোখে মুখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিব্য ব্যাপারটা খেয়াল করে মৃদু হেসে তাকে আশ্বস্ত করে বলল, আরে নিয়ে আয়, কোনো সমস্যা নেই। দিব্যর অনুমতি পেয়ে কলরবের মুখে স্বস্তির হাসি ফুটল। কিন্তু সেই মুহূর্তেই কুহু কলরবের গিটারটা হাতে নিয়ে সেখানে হাজির হলো। বিজয়ের হাসি দিয়ে বলল, এই তো আমি আগেই নিয়ে এসেছি। কলরব চট করে ওর হাত থেকে গিটারটা ছিনিয়ে নিল। প্রিয় যন্ত্রটার গায়ে আলতো করে হাত বুলাতে বুলাতে তিরিক্ষি গলায় বলল, তোর সাহস তো কম নাই। আমার ঘরে ঢোকার আর এটা স্পর্শ করার স্পর্ধা পেলি কোথায়? খবরদার কুহু, নেক্সট টাইম যেন এমন দুঃসাহস আর না দেখি। কুহু পাত্তা না দিয়ে মুখ ভাঙালো। কলরব গিটারটা গলায় ঝুলিয়ে একটা চেয়ার টেনে বসলো। টুংটাং শব্দে গিটারের তারে আঙুল ছোঁয়াতেই চারিদিকে একটা সুর ছড়িয়ে পড়ল। নিজানা আর উপস্থিত বাকি সবাই অবাক হয়ে সেদিকে দৃষ্টিপাত করলো। ঘরের সব কোলাহল ছাপিয়ে গিটারের সুরের সাথে মিশ্রিত হলো কলরবের কণ্ঠ। साल भर में सबसे प्यारा होता है एक दिन, सौ दुआ दे दे रहा दिल तुमको आज एक दिन। I wish you happy happy birthday, happy birthday, happy birthday to you. অনুষ্ঠান শেষ হতে হতে রাত গড়ালো অনেকটাই। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিয়েছে। বাড়ির চারপাশে কোলাহল স্তিমিত, নিঝুম চারিদিক। কিন্তু নিজানার চোখে ঘুম নেই। সে আপন মনে বই খুলে বসেছে। কলরবের মেজাজটা এবার সপ্তমে চড়ল। একটা মানুষ কতটা অদ্ভুত হলে এই অসময়েও পড়ার নেশায় বুঁদ হয়ে থাকতে পারে। নিজানাকে তার বরাবরই রক্ত মাংসের মানুষ নয়, ভিন গ্রহের কোনো এক প্রাণী মনে হয়। সবার সাথে আজকে শাড়ি পরেছিল। পরনের জমকালো শাড়িটা বদলানোর প্রয়োজনটুকুও বোধ করেনি। বিরক্ত কণ্ঠেই কলরব বলল, এখন না পড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নিজানা মুহূর্তকাল ভাবল, কথা মিথ্যে নয়, রাত হয়েছে ঢের, কিন্তু উপায় কি? আগামীকালের কলেজের অ্যাসাইনমেন্টটা জরুরি। ভোরে উঠে আবার রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়তে হবে। বই ছোঁয়ার ফুরসত তো মিলবে না।
একটা দীর্ঘশ্বাস ফেলে সে বইটা বন্ধ করলো। মেইন সুইচ অফ করে নীল রঙের ড্রিম লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়ল। যেই না ক্লান্ত চোখে ঘুমের আবেশটুকু জড়ো হতে চাইল, অমনি একজোড়া বলিষ্ঠ হাত তার বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। মুহূর্তের ব্যবধানে নিজানা নিজেকে আবিষ্কার করলো কলরবের বক্ষতলে। তার উপরে ঝুঁকে থাকা কলরবের তপ্ত নিঃশ্বাস ললাটে আছড়ে পড়ছে। আড়ষ্টতায় নিজানার সর্বঙ্গ অবশ হয়ে এলো। হৃৎপিণ্ডের ধুকপুকানির মাত্রা ছড়ালো। বিস্ময় আর কৌতূহলে বিমূঢ় নিজানা। কলরব বিনা বাক্যেই মুখ ডুবিয়ে দিল নিজানার ঘিবড়ার খাঁচে। ওষ্ঠের এলোপাথারি উষ্ণ ছোঁয়া আর দন্তের মৃদু দংশন নিজানাকে এক অজানা অস্থিরতায় আচ্ছন্ন করে তুলল। লজ্জায় আর আবেশে অবচেতনে খামচে ধরল কলরবের মাথার চুল। অস্ফুট স্বরে কোনো মতো উচ্চারণ করলো, কি করছো?